ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন, আপনাদের হেফাজতে না আনতেন, আজকে রাতে আমি সুইসাইড করতাম। আমি তিনজনকে হত্যা করেছি, এইগুলো আমার চোখে ভাসছিল। পূর্বে মারা গিয়েছিলেন, অর্থাৎ উনি বোধহয় হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন, এরকম শোনা যায়। তো উনি ব্যবসা করতেন হচ্ছে ডেকোরেটরের, ওই স্থানীয় একটি বাজারে আপনার উনি ছোট্ট একটি দোকানে ডেকোরেটরের কাজ করতেন। ওনার হঠাৎ অকাল মৃত্যুর কারণে পরিবারটি সম্পূর্ণভাবে অসহায় হয়ে যায় এবং এই যে নার্গিস আক্তার যিনি ভিকটিম, ওনার সৎ শাশুড়ি, শ্বশুর, দেবর, যারা আত্মীয়স্বজন আছে, তারা তাকে বিভিন্নভাবে টর্চার করতো, মেন্টালি টর্চার করতো এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র করতো। সুতরাং তাদের মধ্যে একটা বিরোধ ছিল, পারিবারিক একটি বিরোধ ছিল তাদের নিকট আত্মীয়স্বজনের সঙ্গে। তো এলাকার লোকজনও যখন প্রথম রেসপন্স করে এই লাশ দেখবার পরে, তাদেরও এই ধরনের এক ধরনের ছিল, অনুযোগ ছিল যে সম্ভবত এই পারিবারিক দ্বন্দ্বের কারণে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তো আমি যখন আমার টিমকে পাঠালাম, তো টিম মেম্বারদেরকে আমি বললাম যে ওই দরজা যেহেতু ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়েছে, আপনারা একটু খুঁজে বের করেন অল্টারনেটিভ কোনো রাস্তা আছে কিনা, যে রাস্তা দিয়ে অন্য কেউ প্রবেশ করেছে অথবা বের হতে পেরেছে। তো আমাদের টিম কাজ করতে করতে আমি একটি তথ্য পেলাম যে একটি যেহেতু ঘরের টিনের বেড়া ছিল, টিনের একটি অংশে ফাঁকা ছিল, একটি অংশ ফাঁকা ছিল এবং এইখান দিয়ে ভিতরে প্রবেশ করা এবং বাইর হওয়ার সুযোগ ছিল। এবং সাধারণত ওই বাড়ির সদস্যরা ওই টিন সরিয়েই তারা ভিতরে প্রবেশ করতেন এবং বের হতেন। যে কেন করতেন এটি পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কাঠের দরজা ছিল এটা খুব ভাঙা ছিল, পুরাতন ছিল, নড়বড়ে ছিল, এটা খুললে ভেঙে পড়ে যেত, যার কারণে ওটা পার্মানেন্টলি লক করে ওই সেকেন্ড অপশন যেটা টিন ফাঁকা করে ওই দরজা দিয়ে তারা ইন আউট হতো। এবং এটা সাধারণত বাইরের লোকজন জানতো না, যারা ক্লোজ কন্ট্যাক্ট, যারা নিয়মিত যাতায়াত করতো, তারা এই রাস্তাটা চিনত। তো আমরা যখন কাজ শুরু করলাম, আমাদের সন্দেহের তীর অন্যান্যদের মতো ওই যে যাদের বিরুদ্ধে কমপ্লেন, তার ওই যে ভিকটিম নার্গিস আক্তারের সৎ শাশুড়ি, অর্থাৎ তার শ্বশুর সেকেন্ড ম্যারেজ করেছিলেন, এই জন্য তার সৎ শাশুড়ি, শ্বশুর, তারপরে দেবর সহ যারা নিকটাত্মীয়, তাদের প্রতি আমাদের সন্দেহ থাকলো এবং আমরা কার্যক্রম শুরু করলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাশাপাশি আমরা আরও কিছু খোঁজ নিলাম যে ওই ঘটনার দিন অর্থাৎ 1 তারিখে কারা কারা ওই বাড়িতে এসছে বা কাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। এই তথ্যগুলো নিতে আমরা একটি বিষয়ে কনফার্ম হলাম যে এই ভিকটিমের মেয়ে নাসরিন, অর্থাৎ ভিকটিমের 1 মেয়ে ছিল, 2 ছেলে ছিল। সন্ধ্যা পর্যন্ত থেকেছেন। রাতের যখন 8টা বাজে তখন নাসরিন তার স্বামী রবিনকে ফোন দিয়ে বলেন যে আমার এখন রাত হয়ে গিয়েছে, আমি একা যেতে পারবো না, তুমি এসে আমাকে নিয়ে যাও। তো রবিন তাকে নেওয়ার জন্য বাড়িতে আসে, তার স্বামী অর্থাৎ ভিকটিমের মেয়ের জামাই, ভিকটিমের মেয়ের নাম নাসরিনের স্বামী তাকে নিতে এসে ওই বাড়িতে উনিও খাওয়া দাওয়া করেন, রবিনও খাওয়া দাওয়া করেন তার স্ত্রীর সঙ্গে। খেয়ে কথা বলে গল্প করে 9টার দিকে, 9:30টার দিকে স্বামী স্ত্রী দুজনই বের হয়ে যাওয়ার পরে তারা তাদের বাড়িতে গিয়ে অবস্থান করেন। এটা আমরা প্রাথমিকভাবে জানতাম। আরও কেউ এসছে কিনা ওই বাড়িতে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে আর কেউ ওই 1 তারিখে তাদের বাড়িতে আসেনি বা তাদের ঘরে ঢুকেনি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সন্দেহটি তার মেয়ে এবং মেয়ের জামার প্রতিও থাকলো। তো থানা পুলিশ যেহেতু প্যারালালি তদন্ত করছিল এবং পাশাপাশি আমরাও করছিলাম, তো ওনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা একটু অ্যাডভান্স হয়ে মেয়েকে জিজ্ঞাসাবাদ করি, যেহেতু মেয়ে এসছে এবং তার জামাই আসছে। এবং এখানে একটু বিষয় বলি, যেহেতু তার ভিকটিমের স্বামীর ডেকোরেশন বিজনেস ছিল, আমি পূর্বেই বলেছি, সেই ডেকোরেশন বিজনেসটা নেয়ার জন্য বা পরিচালনা করবার জন্য জামার একটা ইচ্ছে ছিল। একটি সময় মেয়ের জামাই এবং মেয়ে এই বাড়িতেই থাকতেন, এই ঘর জামাইয়ের মতো এই বাড়িতেই থাকতেন। এবং 2 মাস আগে, ঘটনা 2 মাস আগে মেয়ে এবং মেয়ের জামাই তাদের মেয়ের শ্বশুর বাড়ি এবং জামাইয়ের বাবার বাড়িতে চলে গিয়েছেন। তো আমরা যেটা জানতে পারি একটু পিছনে গিয়ে, যে ডেকোরেশন বিজনেসটা এই জামাই পরিচালনা করতেন কিছুদিন, কিন্তু জামার আচার আচরণ ভালো ছিল না, সম্ভবত তার ড্রাগ অ্যাডিকশনের একটা টেন্ডেন্সি ছিল, যার কারণে বিজনেস থেকে যে আর্নিংটা হতো, এই আর্নিং উনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেন না। ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন, আপনাদের হেফাজতে না আনতেন, আজকে রাতে আমি সুইসাইড করতাম। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি সুইসাইড করতে?
তখন বলছিল যে আমি এটা নিতে পারছিলাম না, আমার এই যে তিনজনকে নিজে নিকটাত্মীয়, আমি তো অভ্যস্ত না, আমি তিনজনকে হত্যা করেছি, এইগুলো আমার চোখে ভাসছিল, আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, আমি ঘুমাতে পারছিলাম না।